হ্যালো এভরিওয়ান, গতদিন আমরা উপরিপাতন পর্যন্ত পড়েছিলাম। উপরিপাতন জিনিসটা কি সেটা একটু বুঝেছিলাম। আজকে আমরা পড়ব উপরিপাতনের ফলে আসলে হয়টা কি। উপরিপাতন যদি হয়, উপরিপাতনের কারণে তিনটা ফলাফল পেতে পারি। আমরা একটা পেতে পারি ব্যতিচার বা ইন্টারফারেন্স, তারপরে স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ, অথবা বিট। এই তিনটার যে কোনো একটা পেতে পারি। কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধু ব্যতিচার বা ইন্টারফারেন্স এই টপিকটা নিয়ে। তাইলে এই টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো কি বলছি, ব্যতিচার। ব্যতিচার মানে যে উপরিপাতনের ফলে তীব্রতার পরিবর্তন হয়। এর মানে কি, ধরো এখান থেকে তীব্রতা তো আমরা পড়লাম গতদিন, তীব্রতার পরিবর্তন পরিবর্তন হয়। আবার উপরিপাতন কি, উপরিপাতন মানে একটা তরঙ্গের উপর আর একটা তরঙ্গ এসে পড়া, একটার পর আরেকটা পড়লে এই যে তীব্রতার আমরা দেখছি না পরিবর্তন হয়, এই যে এরকম হয়ে যায়, তীব্রতার যে পরিবর্তন হয়, এইটাই হচ্ছে ব্যতিচার। এখন সবসময় যে তীব্রতা বাড়বে এমন না, দুইটা একটা আরেকটার উপর উপরিপাতন হয়ে তীব্রতা বাড়তেও পারে কমতেও পারে। যেমন এখানে আমি কয়েকটা ছবি দেখাইছি, দেখো এইখান থেকে একটা তরঙ্গ গেছে, এইখান থেকে একটা তরঙ্গ গেছে, দুইটা কিন্তু মিলিত হয়ে কি হয়েছে, অন্যরকম একটা হয়ে গেছে। সবচেয়ে সুন্দর বোঝা যাচ্ছে মধ্যের চিত্রটা। দেখো এইখান থেকে একটা পানির ফোঁটা পড়লে চার সাইড দিয়ে যাচ্ছে, এই তরঙ্গটা এইখান দিয়ে যাচ্ছে, তোমাকে একটু লাল কালি নিয়ে আমরা দেখো, এই তরঙ্গটা এই যে এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর এই তরঙ্গটা এদিক থেকে আসতেছে। আস্তে আস্তে দেখো এই বিন্দুটাতে বা এই জায়গাটাতে এখানে কি এদের তীব্রতাটা পরিবর্তন হয়ে গেছে না, অন্যরকম হয়েছে না, এটাই হচ্ছে ব্যতিচার। দেখো এখানেও দেখো, এইখান থেকে একটা ওয়েভ আসতেছে, এইখান থেকে একটা ওয়েভ আসতেছে, দুইটার একসাথে মিলিত হওয়ার ফলে এইখান দিয়ে কিন্তু দেখো ওই তীব্রতার পরিবর্তন করছে। দেখো তোমার বোঝা যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটু ঝাপসা, আবার সমান, কোথাও তীব্রতা বেশি কোথাও কম, এই তীব্রতা কিন্তু পরিবর্তন হয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার অনেক সময় আমরা দেখে থাকছি না যে যে স্টেজ লাইটে, স্টেজে এইখান থেকে একটা আলো পড়ে, এইখান থেকে একটা আলো পড়ে, দুইটা আলো পড়ে একটা মানুষ থাকে, সে হচ্ছে অ্যাঙ্করিং করে বা হচ্ছে কিছু অ্যাক্টরদের নাম অ্যানাউন্স করে, তার উপরে এইভাবে আলো পড়ে এবং এইটুকু উজ্জ্বলতা দেখা যায়। এটাও কিন্তু একটা উপরিপাতনের ফলে যে তীব্রতার পরিবর্তন হচ্ছে, ব্যতিচারের একটা উদাহরণ। তীব্রতার পরিবর্তন হচ্ছে কারণ এইখান থেকে আলো পড়লে এই পাশে ছায়া পড়বে, তীব্রতাটা একরকম হবে। এই পাশ থেকে আলো পড়লে তীব্রতাটা বেশি হবে না। এটা সবচেয়ে ভালো উদাহরণ তুমি দেখো নিজের ঘরে, যখন এই কোণাতে একটা বাল্ব জ্বালায় দাও, তখন ঘরটা যে পরিমাণ আলো হয়, তুমি যদি ঘরে দুইটা বাল্ব জ্বালাও, ঘরটা বেশি পরিমাণ আলো হয় না। এটাই হচ্ছে তীব্রতা বা হচ্ছে উপরিপাতন। এর যে উপরিপাতনের ফলে যে তীব্রতার পরিবর্তনটা হয় সেটা ব্যতিচার। তাহলে এটা আমরা একটু মিশিয়ে দেখি, অন্য কিছু পড়ার চেষ্টা করি। তাইলে এটা থেকে কি আমাদের কি মনে হচ্ছে যে দুইটা তরঙ্গ পরস্পর একটা আরেকটার উপর যদি উপরিপাতিত হয় তাইলে ব্যতিচার হচ্ছে, তাই না? কিন্তু আসলে কিন্তু এরকম না, তাদের এক নির্দিষ্ট কিছু শর্ত থাকতে হবে, তাইলেই কেবলমাত্র ব্যতিচার হবে। শর্তগুলো আমি এখানে লিখে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখো, ব্যতিচার একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর পড়ার পরে অবশ্যই সবসময় দেখো যে এই তীব্রতাটা বৃদ্ধি পাবে এমন না, অনেক সময় এরকম হতে পারে দুইটা লাইট পড়ার কারণে আলো কমে গেছে, এরকম হতেই পারে। তাই এখন শর্তগুলো লিখে দিই, কখন উপরিপাতনের ফলে ব্যতিচার হবে। দেখো তাইলে ব্যতিচার তৈরির শর্ত কি, এক নম্বর শর্ত হচ্ছে সুসংগত উৎস হইতে হবে, অর্থাৎ দশা পার্থক্য সেম হইতে হবে। তার মানে সুসংগত উৎস বলতে কি বোঝাচ্ছি, এমন একটা উৎস যেখান থেকে তোমার হচ্ছে দশা পার্থক্য সেম থাকে, এমন তরঙ্গ নির্গত হবে। অর্থাৎ তোমার যদি একটা হচ্ছে তরঙ্গ আছে, ধরো এখানে একটা তরঙ্গ আছে, এই যে একটা তরঙ্গ আছে, এই তরঙ্গটা যে বের হচ্ছে, আবার এইখান থেকে আরেকটা তরঙ্গ ধরো শুরু হয়েছে, তো এইটা আর এই তরঙ্গ, এই দুইটা তরঙ্গের মধ্যে যদি দশা পার্থক্য ধরো 30 ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি হইলে পুরা পথ জুড়ে, মানে এখান থেকে শুরু হয়েছে তোমার ধরো এই পর্যন্ত তরঙ্গটা আসছে, এই পুরা পথ জুড়ে যাতে এদের দশা পার্থক্য 30 ডিগ্রি থাকে, এটাই বোঝানো হচ্ছে প্রথম শর্ত দিয়ে। আর দ্বিতীয় শর্ত কি বলছে, বলছে কম্পাঙ্ক সমান হইতে হবে। কম্পাঙ্ক সমান হইতে হবে, কম্পাঙ্ক সমান হওয়া মানে কি, এফ, সরি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কম্পাঙ্ক সমান হইতে হবে মানে F1 = F2 হইতে হবে। আর আমরা কি জানি, এই যে এখানে একই মাধ্যমে হইতে হবে না, কারণ দেখো এখানে যে চিত্রগুলো দেখো, এই চিত্রগুলো দেখলেই কিন্তু তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সবগুলো কিন্তু যেইখানে তোমার উপরিপাতন হইছে, মানে ব্যতিচারটা ঘটার চেষ্টা করছে, সেইটা কিন্তু দুইটাকে তরঙ্গই কিন্তু একই মাধ্যমে ছিল, তার মানে একই মাধ্যমে থাকবে। আর একই মাধ্যমে থাকলে আমরা কি জানি, একই মাধ্যমে থাকলে V = V, মানে V1 = V2 হয়।
আর v1 ইকুয়াল টু v2 হইলে আবার কম্পাঙ্ক যদি সমান হয় তার মানে কি আমরা একটা সূত্র জানি না, v ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখান থেকে দেখো v যদি সেম থাকে দুইটার ক্ষেত্রে, তারপরে ফ্রিকোয়েন্সিও যদি সেম থাকে, তার মানে কি ল্যামডাও সেম থাকবে না। ধরো এইটা ভি সেম আছে, তার মানে ভি সেমই থাকলো, এই ফ্রিকোয়েন্সিও সেম থাকলো। তাইলে এইটা যদি সেম থাকে, এইটা আর এটা যদি সেম হয়, এইটা আর এটা যদি সেম হয়, তার মানে কি এইটা আর এটাও সেম হবে, ল্যামডাও অবশ্যই সেম হবে। তার মানে কি এখান থেকে আমরা এটাও বলতে পারি ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা টু। এই শর্ত দুটো আছে যে এটা খ নাম্বারে সাধারণত আসে, এটা কিন্তু পড়ে রাখবো তোমরা অবশ্যই। এখন আসো আমরা পরে আরেকটু আলোচনা করি। তার মানে এই দুটি শর্ত থেকে আমরা এটা বুঝলাম যে যদি উপরিপাতন হয়, উপরিপাতন হইলেই কিন্তু ব্যতিচার হবে না। তার মানে আমরা কিন্তু এরকম একটা লাইন বলতে পারি যে সকল ব্যতিচারই উপরিপাতন, কিন্তু সকল উপরিপাতনই ব্যতিচার না। লাইনটা কোথায় লেখা যায়? এখানে লিখবো নোট এখানে। আচ্ছা, আমরা এটা মুছে দিই। এই না, মোছা যাবে না, আমরা পরের পেজে নোটটা লিখে দিই। তাহলে দেখো লিখে দিছি সকল ব্যতিচারই উপরিপাতন, কিন্তু সকল উপরিপাতন ব্যতিচার না। তো আমরা একটু দেখি, ধরো এখানে একটা তরঙ্গ আছে, নিচে ধরো আর একটা তরঙ্গ আছে। তো এই দুইটা তরঙ্গর এই যে এইখানে একটা দশা আছে না, এই তরঙ্গটার এখানে একটা দশা, এবং এই যে এই উচ্চতা একটু ভুল হয়েছে, আমরা এই চিত্রটা একটু দুইটা না এই শুধু এই চিত্রটা এখানে নিয়ে আসি। দেখো এইখানে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে একটা দশা পার্থক্য হয়েছে না? দেখো এই এই দূরত্বটা, এইটার একটা দশা আছে, এইটার একটা দশা আছে, আর এটা হচ্ছে তাদের দশা পার্থক্য। তেমনই ধরো এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, মানে একই রকম বিন্দু নিতে হবে। আমি হাতে আঁকাইছি তো অত সুন্দর হয় নাই তার জন্য। তো এই যে এটাকে বলা হয় কি দশা পার্থক্য। এই দশা পার্থক্যটা কিন্তু আমরা এভাবে করতে পারি, ওই যে ল্যামডা টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য দিয়েও আমরা এই দশা পার্থক্য বের করতে পারি। দশা পার্থক্য ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এরকম একটা সূত্র করছিলাম না আমরা। যদি না পারে থাকি আমি সমস্যা নেই, আবার লিখে দেবো। তো এইভাবে আমরা দশা পার্থক্যটা বের করতে পারি। এই জিনিসটা হচ্ছে দশা পার্থক্য। তারপর আবার গত পেজে আরেকটা শর্ত দেখলাম না আমরা, এই যে ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা টু হইতে হবে। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে তোমার এই যে তরঙ্গের এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত একটা আমরা তরঙ্গ ধরবো না, এইটা একটা ল্যামডা না, এটা যদি ল্যামডা ওয়ান হয়, আবার এইখান থেকে শুরু করে এইটুক একটা, এইটা যদি ল্যামডা টু হয়, ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা টু হইতে হবে। তার মানে এই উপরের তরঙ্গ আর নিচের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটাও সেম হইতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা ছোট আলোচনা করে দিই, অনেকে এটা ধরতে পারো না। এ দেখো এইখানে যে আমরা শর্তগুলো দেখলাম, এই শর্তগুলো থেকে কিন্তু অনেক ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি। যেমন এই শর্তগুলো থেকে আমরা যে জিনিসগুলো বলতে পারি সেগুলো আমি এখানে একটু লিখি অল্প অল্প করে। দেখো আমরা এই উপরিপাতনের যে এই শর্তগুলো দেখলাম, এই শর্তগুলো থেকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে এই দুইটা তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক বা ওমেগার মান কিন্তু সেম হবে। মানে ওমেগা ওয়ান ইকুয়াল টু ওমেগা টু হবে। এটা কেন বলতে পারি? কারণ ওমেগা ইকুয়াল টু কী জানি আমরা, টু পাই এফ ইকুয়াল টু টু পাই এফ, এটার জন্য ওয়ান, এটার জন্য টু। গত পেজে আমরা কি বললাম? এফ ওয়ান আর এফ টু সমান হবে, মানে দুইটার ফ্রিকোয়েন্সি সমান হবে, সেটা বলছি না? এই যে ফ্রিকোয়েন্সি সমান হবে বলছি না? ফ্রিকোয়েন্সি যদি সমান হয় বা কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে কি দেখো টু পাই, এই দুইটাই তো ধ্রুবক, কম্পাঙ্ক সমান হলে তো অবশ্যই তোমার হচ্ছে এটা কি কৌণিক কম্পাঙ্ক, এটাও সমান হবে, তাই না? তাইলে এখন দুই পাশ থেকে টু পাই বাদ দাও, বাদ দিলে এফ ওয়ান এটা ফ্রিকোয়েন্সি না? ফ্রিকোয়েন্সি কি আমরা কি জানি? ওয়ান বাই টি ওয়ান না? ওয়ান বাই টি টু হবে না? এই দুইটাও সমান। এই দুইটা যদি সমান হয়, তার মানে আমরা এভাবে লিখতে পারি
T1 ইকুয়াল টু T2, তার মানে তাদের পর্যায়কালও সমান হবে। আর পর্যায়কাল সমান হবে, এছাড়াও আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এই যে ফ্রিকোয়েন্সি দুইটা যদি সমান হয় এবং একই মাধ্যম হয় তখন বেগ সমান, আর বেগ সমান হলে তখন λ1 ইকুয়াল টু λ2, যদিও এটা আগেই পেজেই পড়ছি আমরা। তাইলে কোনো সময় যদি আমরা দেখি ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2, তাইলে আমাদের কিন্তু F1 ইকুয়াল টু F2 হতেই হবে, 1/T1 ইকুয়াল টু 1/T2 হতেই হবে, T1 ইকুয়াল টু T2 হতেই হবে, λ1 ইকুয়াল টু λ2 হতেই হবে। এই জিনিসগুলো আমরা সব সময় মনে রাখবো। তো এই জিনিসগুলো সব সময় যাতে মনে থাকে, এই জন্য আমরা একটু মার্ক করে দিই। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবা, এইভাবে মার্ক করলে সুন্দর দেখা যাচ্ছে না, তাই না? এইটা আমরা সুন্দরভাবে লাল কালির বক্স করে দিই। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে কিন্তু একটা জিনিস আমরা খুব ভালোভাবে বলতে পারি, যে যে রুমের আমি একটা উদাহরণ দিলাম না, যে রুমের ভিতর যদি লাইট জ্বালাও, দুইটা লাইট জ্বালালে বেশি আলো পাবো। তার মানে সেম ব্র্যান্ডের সেম আলোর যদি লাইট জ্বালাও তাহলে বেশি আলো আছে। এখন যদি তুমি তোমার রুমে তোমার রুমে যদি এইখানে ধরো একটা সাদা আলো জ্বালাইছো, এখানে একটা সাদা আলো জ্বালাইছো, সাদা আলো, আর এইখানে একটা জ্বালাইছো হচ্ছে লাল আলো। এবার কি ব্যতিচার পাবা? এবার কিন্তু ব্যতিচার পাবা না, বা তীব্রতার পরিবর্তন ঘটবে কিনা সেটা পরের কথা, কিন্তু এবার কিন্তু ব্যতিচার পাবা না, কারণ সাদা আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য বা λ1 থাকবে, আর লাল আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য বা λ2 থাকবে। এই দুইটা ল্যামডা কিন্তু সেম হবে না। এই দুইটা ল্যামডা যদি সেম না হয়, এই যে ব্যতিচারের শর্তগুলোর থেকে ল্যামডা যদি সেম না হয়, তাহলে সেখানে কিন্তু ব্যতিচার ঘটবে না। তাইলে এখন আসলে আমরা এই ব্যতিচারের বিভিন্ন যে রাশিমালা নিয়ে আসি, প্রতিপাদন নিয়ে আসি, মানে তাহলে আমরা এখন ব্যতিচারের রাশিমালাগুলো আলোচনা করি। দেখো কি বলছে, দুইটি সমান বিস্তারের তরঙ্গ y1, মানে একটা তরঙ্গ, মানে বিস্তার সমান হইতে হবে, সব কিছু সমান হইতে হবে, সেটা তরঙ্গ y1 এবং আরেকটা হচ্ছে y2, এরা একটা আরেকটার উপর উপরিপাতনের ফলে যে ব্যতিচারটা ঘটে, ব্যতিচার ঘটে এবং লব্ধি তরঙ্গ y উৎপন্ন করে, এটাকে y আরও লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে y ইকুয়াল টু y1 প্লাস y2 হয়, এটা আমরা উপরিপাতনের ক্ষেত্রে তখন আমরা দেখাইছিলাম। এখন আমরা তরঙ্গের সমীকরণ জানি না, অষ্টম অধ্যায়ে তো আমরা পড়ছি। অষ্টম অধ্যায়ে আমরা তরঙ্গের সমীকরণ কিভাবে লেখে তা জানছি। তাহলে কি হয়, ও তরঙ্গ এই এ সাইন 2 পাই বাই λ ভিটি মাইনাস x1 প্লাস এ সাইন 2 পাই বাই ভিটি মাইনাস x2। এখন তুমি বলতে পারো ভাইয়া এই সূত্র আর এই সূত্র আপনি কিছুই চেঞ্জ করেন নাই, শুধু x1 আর x2 এইটা দিয়েছেন কেন? তো তোমাদের কি মনে আছে x1 আর x2 কি নির্দেশ করে? x1 x2 নির্দেশ করে কোনো কণা উৎস থেকে কত দূরে আছে। কণা উৎস থেকে উৎস থেকে কত দূরে আছে, এটা নির্দেশ করে x1 অথবা x2, যেটাই বলো, এটাও একই জিনিস নির্দেশ করে। তার মানে বোঝা যাচ্ছে দুইটা তরঙ্গ কিন্তু একই জায়গায় নাই, উৎস থেকে দুইটা তরঙ্গ কিন্তু দুই জায়গায় আছে, x1 আর x2। তার মানে এই জিনিসটা কেমন হয়েছে, এই জিনিসটা আমি যদি একটু এঁকে দেখাই, ধরো এইখানে আমার একটা উৎস আছে, উৎস থেকে একটা তরঙ্গ আছে এসে এইখানে থাকছে, আর এবং আর একটা তরঙ্গ আছে, সেটা এইখান থেকে গিয়ে এইখানে এসে মিলিত হয়ে ব্যতিচার সৃষ্টি করছে। ব্যতিচার সৃষ্টি করলে এখন দেখো এইটা এইখান থেকে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে x1, এবং এই এইটা এখান থেকে যে দূরত্ব অতিক্রম করে মিলিত হয়েছে এটা হচ্ছে x2। দেখো এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে না, এখানে এসে মিলিত হয়ে ব্যতিচার যে সৃষ্টি করছে x1 আর x2, এদের কিন্তু এই যে দূরত্বের উৎস হতে কত দূরে আছে সেটা কিন্তু একটা পার্থক্য আছে। এটাকে এখন যদি x2টা বড় হয় তাহলে x2 মাইনাস x1 লিখবো, আর যদি x1টা বড় হয় তাহলে আমরা x1 মাইনাস x2 লিখবো। আর এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে আমার ডেল এক্স বা পথ পার্থক্য বা ডেল এক্স। তার মানে আমরা দেখতেছি ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু এই পথ পার্থক্য থাকতে পারে, তাই না? এই যে এক্স এর পার্থক্য থাকতে পারে, আর ডেল এক্স পাইলেই আমরা ডেল এক্স থেকে আমরা কি পেতে পারি, আমরা এই এটা পেতে পারি না, মানে ডেল এক্স থাকলে ডেল পাইতে পারি। আর এইটা পাইলেই আমরা কিন্তু এই সূত্রে লিখতে পারি ডেল বাই 2 পাই ইকুয়াল টু
ডেল এক্স ডিভাইডেড বাই, তাহলে এখানে লেখা যাবে কি ডেল এক্স বাই ল্যামডা। তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি না? এই যে পথ পার্থক্য থাকলে আমরা এই সূত্রটা কিন্তু আরামসে নিয়ে আসতে পারি। আমরা কিন্তু তাইলে ব্যাপ্তিচারের শর্ত থেকে দেখছি যে এইগুলা কিন্তু তোমার মানে ভিন্ন হইতে পারবে না, এগুলো দুইটা তরঙ্গের জন্য একই হইতে হবে। আমাদের কোনটা ব্যতিক্রম হওয়ার সুযোগ আছে? এক্স ওয়ান এবং এক্স টু, তার মানে পথ পার্থক্য ব্যতিক্রম হওয়ার সুযোগ আছে, পথ পার্থক্য এবং দশা পার্থক্য, এই দুইটা তোমার হচ্ছে আলাদা হওয়ার সুযোগ আছে, তার জন্য আমরা এই দুইটাকে আলাদা ধরে নিছি। এছাড়া আমরা একই ধরে নিতে পারতাম। দশা পার্থক্য কিন্তু চেঞ্জ হইতে পারে, এটা কিন্তু প্রথমে এই যে এখানে বলা আছে, এই যে এখানে কিন্তু দশা পার্থক্য সেম থাকবে কিন্তু দশা পার্থক্য থাকবে। দশা পার্থক্য থাকলে পথ পার্থক্যও থাকবে। তার জন্য আমরা বলতে পারি যে দশা পার্থক্য এবং পথ পার্থক্য এগুলো থাকতে পারে, এর জন্য আমরা এক্স ওয়ান এক্স টু ধরছি। দশা পার্থক্য কিন্তু ওখানে থাকবে, সেম হইতে হবে, মানে এইটার দশা পার্থক্য সবসময় সেম থাকতে হবে, এইটা বলছে। এমন না যে দশা পার্থক্য থাকা যাবে না, দশা পার্থক্য থাকবে কিন্তু সেম হইতে হবে। তারপরে যে ল্যামডা ওয়ান ল্যামডা টু সেম থাকতে হবে, দেখো আমি কিন্তু ল্যামডা ল্যামডা দুই জায়গায় কিন্তু সেম রাখছি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু যোগ করে লব্ধি তরঙ্গটা বা ওয়াই বের করা। তে আমরা দেখো এই জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু সেম, এইটুকু আলাদা, এইখানে এটাও কিন্তু সেম, আসলে মূলত এইটা আলাদা, তার মানে এটা কিন্তু সাইনের ভিতর থাকতেছে, এর জন্য এটা একটু আলাদা। আমরা এখন দুই পাশ থেকে এ কমন নিতে পারি না? এ কমন নিতে পারি এবং এই সম্পূর্ণটাকে সি ধরতে পারি আর এই সম্পূর্ণটাকে ডি ধরতে পারি। তাইলে কি দেখো এর তো কমন নিচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, এরকম একটা সূত্র পড়ে না আমাদের? আমরা যারা ত্রিকোণমিতি পড়েছি তারা কিন্তু সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রের সাথে পরিচিত। এটা যেহেতু আমরা সবাই জানি, তাহলে আমি এটাকে খুব ভেঙে বা বিস্তারিত না করে আমি এটাকে একদম হচ্ছে ফাইনাল অ্যান্সারটা লিখে দিই। তাইলে কি আসে টু, এই টুটা কিন্তু এই যে এখান থেকে এ কমন নিছে, আর টুটা এই যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেললে যে টু আসবে সেই টুটা, টু সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ইন্টু কজ, আচ্ছা আমরা এটাকে একটু সরাই দিই, এটাকে সরাই এখানে রাখলাম, কজ পাই বাই ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হয় আমাদের ফর্মুলা। তাহলে তোমরা দেখো ভাই, আমি এই সূত্রটা লেখার সময় অল্প একটু অংশকে নীল কালি দিয়ে লিখেছি আর বাদ বাকিটুক সাদা কালি লিখেছি। কেন? কারণ আমরা এই পুরা নীলটাকে লিখবো এ আর হিসেবে, আর বাদ বাকি সাদাটুকের মতোই থাকবে। সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। তুমি বলতে পারো ভাই এভাবে কেমন কেন লিখছি? এই এ আরটা জিনিসটা কি? এ আরটার পরিচয় হচ্ছে এই যে লব্ধি তরঙ্গ, এই লব্ধি তরঙ্গটার বিস্তার, মানে এই ওয়াই ওয়ানের জন্য তরঙ্গ, ধরো ওয়াই ওয়ানের জন্য একটা বিস্তার পাবো, ওয়াই টুর জন্য আর একটা বিস্তার পাবো, এই দুইটা একসাথে হয়ে লব্ধি বিস্তার যেটা পাবো সেটাই হবে ওয়াই এর বিস্তার বা এ আর। এইটাই আমরা এ আর দিয়ে প্রকাশ করতেছে। এখন এভাবে প্রকাশ করার কারণ কি? আমরা জানি একটা আদর্শ তরঙ্গের সমীকরণ লিখতে চাইলে সেখানে সাইন টার্মটা থাকতে হয়, এই জন্য সাইনটাকে আমরা এভাবে রেখে দিয়েছি আর বাদ বাকিগুলোকে সাইনের সহগ হিসেবে লিখেছি। আর আমরা কি জানি? আমরা জানি যে সাইনের সহগ হিসেবে যেটা থাকে সেটা দ্বারা আসলে বিস্তার প্রকাশ করে। তাইলে এটা যেহেতু আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টু যোগ করে পেয়েছি, তার জন্য লব্ধি তরঙ্গের বিস্তারটা হবে এ আর বা সাইনের সাথে আর যা আছে সম্পূর্ণটা। তাইলে কিন্তু আমাদের ভাই এই বিস্তারের রাশিমালাটা মনে রাখতে হবে। আচ্ছা আমি এই লেখাটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা আমরা পরের পেজে লিখি, এটা একটু ছোট করতে সমস্যা হচ্ছে। আমাদের বিস্তারের রাশিমালাটা লাস্ট লাইন থেকে এইভাবে লিখতে পারি, এ আর ইকুয়াল টু
টু এ cos পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1। এখানে পরিচয়গুলো লিখে দিই। পরিচয়গুলো হচ্ছে আমাদের এ আর হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, x2 মাইনাস x1 এটা হচ্ছে পথ পার্থক্য। শুধু এদের কি বোঝাচ্ছে, এটা কিন্তু আপতিত তরঙ্গের বিস্তার, আপতিত তরঙ্গের বিস্তার। তাহলে এই সূত্রটার একটা ব্যবহারিক প্রয়োগ আমরা একটু মুখে মুখে দেখি যে কিভাবে জিনিসটা হচ্ছে। ধরো এখানে একটা পানির স্তর আছে, বা এইখান থেকে এই বিন্দু থেকে একটা ওয়েভ বা তরঙ্গ সৃষ্টি হয়ে এখানে এসে মিলিত হইলে এইখান থেকে ধরলাম এই তরঙ্গটার যে বিস্তার এটা হচ্ছে এ। আবার আর একটা তরঙ্গ ধরো এইখানে সৃষ্টি হয়েছে, এইখানে সৃষ্টি হয়ে সেও এইভাবে গিয়ে পানির হচ্ছে এই বিন্দুতে এসে মিলিত হইলে এই তরঙ্গটারও বিস্তার ধরো এ, ধরলাম 2 সেন্টিমিটার, এ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে এটাও 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার করে দুইটারই বিস্তার হয়েছে। বিস্তার হলে এই যে পথটা অতিক্রম করছে, ধরো x1 পথ, এ অতিক্রম করছে 10 মিটার পথ, আর এইখান থেকে যে অতিক্রম করে এই পর্যন্ত আসছে এটা ধরলাম 20 মিটার পথ, 20 মিটার পথ x2। এবং এই দুইটা তরঙ্গেরই ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু ধরো তোমার কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার একটা দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে। তাইলে দেখো তুমি কিন্তু এখন যদি তোমাকে বলা হয় এই দুইটা তরঙ্গ আপতিত হয়ে এই বিন্দুতে যে তোমার আপতিত হয়েছে, এখানে তাদের লব্ধি বিস্তারটা কত হবে, তখন তুমি সহজেই বের করতে পারবে না। দেখো এদের হচ্ছে দুইটারই বিস্তার দেওয়া আছে, এর মান বসাইলা, ল্যামডার মানও দেওয়া আছে দুইটা 6 সেন্টিমিটার একই পরিমাণ, x2 এই যে 20 মিটার মাইনাস x1 10 মিটার, এটা বসাই দিল। বসে এই মানগুলো যদি তুমি ক্যালকুলেটারে রেডিয়ান মোডে বসাও তাইলে তুমি জিনিসটা পেয়ে যাও। তার মানে এই সূত্রের ব্যবহারিক প্রয়োগ কোথায় সেটা বুঝতে পারতেছো তোমরা। আমরা দেখো পরে আবার আর একটা পেজ নিয়ে এখানে আমরা একটা জিনিস দেখাই। ধরো এইখানে একটা ওয়েভ আছে, এইভাবে যাচ্ছে। এখন আর একটা তরঙ্গ যদি তোমার সেম একইভাবে আপতিত হয়, একই রকমভাবে যায়, তাইলে এই নীলটা আর এই সবুজটা মিলে এদের লব্ধি তরঙ্গটা কী হবে। দেখো এইটুকু আমাদের চিন্তা করতে হবে না, এই দুইটা লব্ধি তরঙ্গ হবে লাল, এই যে উপর বরাবর যে গেছে না, এই যে এরকম হবে। তার মানে জিনিসটা অনেকটা সুন্দর হয় না, তাও এটা বুঝো যে দেখো নীলটাও উপরে আছে, সবুজটাও উপরে আছে, নীলটাও নিচে আছে, সবুজটাও নিচে আছে। তাহলে এই দুইটা মিলে কিন্তু দেখো এটা অনেক উঁচুতে চলে গেল, লব্ধি তরঙ্গটা অনেক উঁচুতে চলে গেল লালটা, আবার এটা লব্ধিটা অনেক নিচুতে নেমে গেল। তাহলে এই যে এইরকম যদি দুইটা একই রকম অবস্থায় থাকে, এটাকে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার। আর যদি কোনো সময় এরকম হয় যে এই নীল তরঙ্গ এভাবে আসলো এবং সবুজ তরঙ্গ সেটা থাকলো ঠিক তার বিপরীত, উল্টা, তাহলে কি হবে, তাহলে এটা দেখো যদি সমান পরিমাণ বিস্তার হয়, এটার এ আর এটার এ যদি সেম হয়, তাইলে তার বিস্তারটা একদম এই বরাবর যাবে। এই বিপরীত বরাবর যদি লব্ধি থাকে, দেখো এই তরঙ্গটা যে দিকে আছে এই তরঙ্গটা ঠিক তার বিপরীত দিকে, তাহলে এরকম থাকলে আমরা সেটাকে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আসো আমরা এখন বিস্তারিত এই ব্যতিচার সম্পর্কে আলোচনা করি। তাহলে দেখো এখানে গঠনমূলক ব্যতিচারের সংজ্ঞা দেওয়া আছে, যে সকল বিন্দুতে আই ইকুয়াল টু আই ম্যাক্স হবে, অর্থাৎ এ ইকুয়াল টু এ ম্যাক্স, তার মানে তীব্রতা সর্বোচ্চ যে বিন্দুতে হবে অথবা যে বিন্দুতে তোমার বিস্তারের মান সর্বোচ্চ হবে, সেইখানে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। এখন বলতে পারো ভাই আই ইকুয়াল টু আই ম্যাক্স অর্থাৎ এ ইকুয়াল টু এ ম্যাক্স কেন আমরা লিখতে পারলাম, আমরা কিন্তু এরকম একটা সূত্র পড়ছিলাম, আই সমানুপাতিক এ স্কোয়ার। এর মানে আয়ের মান যখন বাড়বে তখন কিন্তু এর মানও বাড়তেছে, আবার আয়ের মান কমলে এর মানও কমবে। এর জন্য আমরা আই ইকুয়াল টু আই ম্যাক্স, এ ইকুয়াল টু এ ম্যাক্স লিখতে পেরেছি।
ভাই, আমাদের এখন এই কোথায় কোথায় গঠনমূলক ব্যতিচার পাবো সেটা আমাদের চিন্তা করতে হবে। তাইলে দেখো আমরা যে সূত্রটা পাইছি, কালিটা চেঞ্জ করে নিই। সূত্রটা কি ছিল? 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। এইটার মান এই যে এ ম্যাক্স যখন সর্বোচ্চ হবে তখনই আমরা হচ্ছে এই গঠনমূলক ব্যতিচার পাবো না। তার মানে এর মান কি 2a না? 2a সর্বোচ্চ। এখন দেখো এই দিক বরাবর 2a উঠতে পারে, সর্বোচ্চ 2a উঠতে পারে। এখন নিচের দিক বরাবর এটা কিন্তু -2a বরাবরও যাইতে পারে। তার মানে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। এখন তুমি বলতে পারবে হ্যাঁ মাইনাস মানে তো কমে গেল। আসলে এখানে মাইনাস বলতে কমে গেল না, এটা মাইনাস বলতে নিচের দিকে বোঝাচ্ছে বা দিক বোঝাচ্ছে, এখানে কমে যায় নাই। তাইলে এখানে দেখো এই চিত্রের কি, এই যে এখানে তোমার গঠনমূলক ব্যতিচার হয়েছে। দেখো এই দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়ে দেখো অনেক বড় হয়েছে, এই তরঙ্গটা হয়েছে, এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারে। এখন এটাকে আমরা একটু কাটাকাটি করি, উভয় পক্ষে থেকে 2a কেটে দিলাম। 2a কেটে দিলে কি হয়? 2a কাটা গেলে শুধু প্লাস মাইনাস 1 পড়ে থাকে না? cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাইলে এখন আমরা যদি কজকে ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ কজ ইনভার্স করে দিই, তাইলে কি থাকে? পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। কজকে যদি এই পাশে নিয়ে এসে ইনভার্স করে দিই প্লাস মাইনাস 1, আমরা কোন কোন বিন্দুর জন্য আমরা কজের প্লাস মাইনাস 1 পাবো? সেইটা সাধারণত তোমরা যারা বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়েছো তারা খুব ভালোভাবে বুঝতে পারবা। 0, পাই, 2 পাই, 3 পাই, ডট 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 এভাবে পাবো। তার মানে এটা সাধারণ সমীকরণ যদি দেখি, 0 পাই, 2 পাই মানে এটা কিন্তু 1 2 3 4 এভাবে যাচ্ছে, তার মানে এটা কিন্তু n পাই আকারে যাচ্ছে, এভাবে থাকবে। এভাবে লিখলাম। লেখার পরে আমরা পরের লাইনে কি করব? পরের লাইনে আমরা হচ্ছে এই যে এই জিনিসটাকে ওই পাশে গুণ করে দিই। এই জিনিসটা যদি ওই পাশে গুণ করে দিই তাহলে x2 মাইনাস x1, ল্যামডা যাবে উপরে আর পাই যাবে নিচে। তার মানে প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথমটা তো জিরোর সাথে গুণ হলে জিরোই হয়ে যাবে। পরের ক্ষেত্রে ল্যামডা যাবে উপরে, পাই যাবে নিচে, তার মানে এটা কাটাকাটি হয়ে পাই কাটা যায়, শুধু ল্যামডা থাকবে। তারপর এটা কি হবে? তারপর এটা হবে 2 ল্যামডা, তারপর এটা 3 ল্যামডা। তার মানে এভাবে ল্যামডা ল্যামডা হইতে থাকবে। তার মানে এটারও সাধারণ সমীকরণ হবে কি? n ল্যামডা। তার মানে x2 মাইনাস x1 এটা কি? এটা আসলে পথ পার্থক্য। পথ পার্থক্য। তার মানে পথ পার্থক্য যদি ল্যামডা এর n গুণ হয় তাহলে আমরা কি গঠনমূলক ব্যতিচার পাচ্ছি। এই জিনিসটা তোমার বইয়ে একটু সুন্দরভাবে লেখা আছে। কিভাবে লেখা আছে আমি দেখাই। বইয়ে তোমার লেখা আছে x2 মাইনাস x1 ইকুয়াল টু, এখানে লেখা আছে 2n ল্যামডা বাই 2। দেখো 2 কাটা গেলে কিন্তু n ল্যামডা এটাই পড়ে থাকে। এরকমটা লেখার কারণ কি? এরকমটা লেখার কারণ হচ্ছে দেখো এখানে n এর পরিচয় n ইকুয়াল টু 0 1 2 3। দেখো n মানে কি 1 2 3 4 ডট 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 এরকম না, শূন্য। এটা কি জোর বিজোড় সবই আছে না, 0 1 2। কিন্তু এটা যদি 2n লিখতাম, n ইকুয়াল টু এটা 2n, এটা এরকম হলে কি হলো 0 2, এটাকে 2 2 দিয়ে গুণ হচ্ছে 2, এটা হয়ে যেত 4, এটা হয়ে যেত 6, এটা হয়ে যেত 8। এখানে দেখো এখানে তো কোনো বিজোড় সংখ্যা আছে? বিজোড় সংখ্যা নেই, সবগুলো জোড় সংখ্যা। তো এটাকে আমরা যদি কথায় লিখতে পারি যে পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। 2 বাই এই দেখো 2n, এটা জোড় গুণিতক না, জোড় সংখ্যা, এই যে কেবলই দেখাইলাম জোড় সংখ্যা। তাইলে এটা যাতে আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, এর জন্য আমরা এইভাবে লিখছি, মানে এই কথায় লিখতে পারার জন্য। এখন অনেকে এই লাইনটা না বুঝলে এখানে একটু হালকা করে লিখে দিই যে, কারণ এইটা তো তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে দেখবা, অনেকের অনেক কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরে পড়ায়, আমাদের তো কলেজে একসাথে পড়াইছি। তাইলে কজ কি হবে? এখানে যদি কোণের মান 0 ডিগ্রি হয় কজের মান 1 হয়, কোণের মান যদি পাই বাই 2 হয় কজের মান হয় 0। তারপরে কোণের মান যদি পাই হয় তার মানে কজের মান হয় 1। তারপরে 3 পাই বাই 2 হইলে কজের মান হয় আবার 0। আবার 2 পাই হইলে কজের মান হয় আবার কত? 1। তার মানে 1 0 মাইনাস 1 0 1। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না কীভাবে হচ্ছে? এইখান থেকেই কিন্তু এই জিনিসটা আসছে।
এটা কি হইলো, এটা হলো আমাদের তোমাদের পথ পার্থক্যের জন্য এই সূত্র হইলো। পথ পার্থক্যের কোন শর্তের জন্য? পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো, সেই জিনিসটার সূত্র হচ্ছে এইটুকু। আমরা মানে কিন্তু গঠনমূলক ব্যতিচার অনেকগুলো পয়েন্টে পাওয়া যাবে, কারণ n এর মান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো কিছু হইতে পারে একইভাবে। তাহলে এটা আমরা পথ পার্থক্যের জন্য বের করলাম, এখন আমরা দশা পার্থক্যের জন্য বের করে ফেলি। চলো একটা পেজ নিই। তো আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম না, যে দশা পার্থক্য, একটু দেখাই। কই গেল আমাদের সেই সূত্রটা? এই তো সেই সূত্র। এখানে আমরা কি লিখেছিলাম, এই যে del/2 ইকুয়াল টু del(x)/λ, এই সূত্রটাকে আমরা শুধু একটু ভাষায় লিখে ফেলেছি। ভাষায় লিখলে সূত্রটা এরকম হয়েছে যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাইলে আমরা গত পেজ থেকে একটু কিছু জিনিস নিয়ে আসি। এই যে এইখান থেকে যে সূত্রগুলো পাইছি না, এই সূত্রের একটু অংশ আমরা একটু নিব এখান থেকে। তাহলে এইটুকু আমরা নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাচ্ছি আমরা। নেক্সট পেজে নেয় কেমনে? এইটা আমরা পরের পেজে নিয়ে যাই, দেখি আমাদের কপি হয়েছে কিনা। হ্যাঁ, কপি হয়েছে। আমাদের এইটাও একটু সরাইতে হবে। এটার নিচে নিয়ে গেলাম, এটা উপরে নিয়ে গেলাম। এবার দেখো জিনিসটা কি, এই সূত্রে এবার দশা পার্থক্যের জন্য কি হবে, আমরা কি পথ পার্থক্য জানি না, পথ পার্থক্যের মানটা শুধু এখানে বসাই দিই। তাইলে কি হয়, এখানে একটু আমরা কলম নিই, 2π/λ ইন্টু পথ পার্থক্য হচ্ছে 2n λ/2। তাইলে ল্যামডা ল্যামডা কাটা, 2 2 কাটা, তাইলে আসে 2n π। তাইলে দশা পার্থক্য যদি পাই এর জোড় গুণিতক হয়, দেখো এটা এইটুক কি আমরা জোড় গুণিতক বুঝি, আর এখানে পায়ের জোড় গুণিতক হইলে দশা পার্থক্য যদি পায়ের জোড় গুণিতক হয় তাইলেও কিন্তু আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। তাইলে আমরা এখান থেকে কয়টা সূত্র পাইলাম গঠনমূলক ব্যতিচারের? দুইটা। কি কি সূত্র পাইলাম সেটা আমরা এখানে পাশে লিখে দিই। দুইটা সূত্র পাইলাম, যখন পথ পার্থক্য 2n λ/2 অথবা দশা পার্থক্য 2n π, মানে কি λ/2 এর জোড় গুণিতক পথ পার্থক্য অথবা দশা পার্থক্য কি পাই এর জোড় গুণিতক। তাহলে এই দুইটা আমরা কি করি, একটা লাল বক্স করে দিই। এই দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটা সেকেন্ড পেপারে কিন্তু যখন আমরা ভৌত আলোক বিজ্ঞান পড়বো সেইখানেও ব্যতিচারের সূত্রের ভিতরে আমাদের এইগুলো দরকার হবে। তাহলে দেখো ভাই, ধ্বংসাত্মক ব্যতিচার কখন হয়, যে সকল বিন্দুতে আই বা ইন্টেন্সিটি বা তীব্রতার মান মিনিমাম বা জিরো হয়, একদম শূন্য হয়। অর্থাৎ যে সকল বিন্দুতে বিস্তারের মান শূন্য হয়, দেখো এখানে দুইটা কিন্তু তরঙ্গ একটা আর একটার সাথে উপরিপাতন হয়ে কি হয়েছে, একদম জিরো হয়ে গেছে না, একদম স্ট্রেট লাইন, কোনো দিকে বিস্তার নাই, বিস্তার জিরো হয়ে গেছে। তাহলে সেটাকে বলা হয়, তখন সৃষ্টি হবে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এখন সেমভাবে আমরা আগেরটার মতো কিছু লেখালেখি করি। তাহলে কি লিখতে পারি, প্রমাণটা এখানে করে দিচ্ছি। আমরা যে সূত্র জানি, 2a cos π/λ x2 মাইনাস x1, এটার মান কত হতে হবে, মিনিমাম বা জিরো। তাইলে এখন যদি এটা ওই পাশে নিয়ে যাই, 2a কে ওই পাশে নিয়ে যে ভাগ করে দিই, তাহলে আমাদের কি থাকে, cos π/λ x2 মাইনাস x1 ইকুয়াল টু জিরো। তারপরে এখন যদি কসটা ওই পাশে নিয়ে যাই, π/λ থাকে x2 মাইনাস x1, কসটা যদি এই পাশে নিয়ে যাই, কিসের কিসের জন্য জিরো হবে ভাই, এইটাও সেমভাবে তোমরা যারা ওই আগের চ্যাপ্টার পড়েছো, মানে বিপরীত ইকোনমিতে পড়েছো, তারা ভালোভাবে বুঝবে। π/2, তারপরে 3π/2, তারপরে হচ্ছে 5π/2, ডট 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 ডট, তার মানে 2n+1 π/2। এটা হচ্ছে জেনারেল ফর্ম।
দেখো এখান থেকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। দেখো এখানে 1 পাই/2, এখানে 3টা পাই/2, এখানে 5, মানে 1 3 5, এখানে কিন্তু বিজোড় সংখ্যাগুলো যাচ্ছে। আর আমরা বিজোড় সংখ্যার স্বাভাবিক প্রকাশ কেমনে জানি? 2n হচ্ছে জোড় সংখ্যা, 2n + 1 এটা যদি নেই এটাকেও বলা হয় বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তাইলে তার জন্য বিজোড় সংখ্যা পাই/2 এর বিজোড় গুণিতক লিখছি। এখন এরকম যদি লিখি তাহলে আমাদের কি হবে? এইটা দিয়ে এখন মানে আর গুণ করে দিলাম, এটা এখন ওই পাশে আর গুণ করে দিলে কি আসবে? আর গুণ করে দিলে আসবে x2 - x1 = λ/2, 3λ/2, 5λ/2 ... 2n + 1 λ/2 এরকম আসবে না? এরকম আসবে কিন্তু। তাইলে আমরা কি লিখতে পারি? পথ পার্থক্য ইকুয়াল টু x2 - x1 = 2n + 1 λ/2, তার মানে λ/2 এর বিজোড় গুণিতক। এখন আমরা আবার, এটা তো পথ পার্থক্য দিয়ে শিখলাম, দশা পার্থক্য দিয়ে শিখি। দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এখন পথ পার্থক্যর জায়গায় যদি আমরা মানটা বসাই দিই, এই যে এই মানটা বসাই দিই 2n + 1 λ/2, তাহলে ল্যামডা ল্যামডা কাটা, 2 2 কাটা, তোমার ফাইনাল রেজাল্ট কি আসে? ফাইনাল রেজাল্ট আসে 2n + 1 পাই। তার মানে তোমার দশা পার্থক্য ইকুয়াল টু এই পায়ের তোমার বিজোড় গুণিত, এইটা হবে তোমার দশা পার্থক্যের ক্ষেত্রে। আর পথ পার্থক্যের ক্ষেত্রে কি? পথ পার্থক্যের ক্ষেত্রে হচ্ছে এই λ/2 এর বিজোড় গুণিতক। তাইলে ভাই আমাদের মনে রাখতে হবে কোনটুক? এই যে এই বক্সটুক মনে রাখতে হবে, আর দশা পার্থক্য ইকুয়াল টু এই যে এইটুক মনে রাখতে হবে। আমি একটু হালকা করে মার্ক করে দিই সবুজ কালি দিয়ে, এই যে এইটুক, এইটুক, এইটুক মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে কিন্তু। তাই ধ্বংসাত্মক ব্যতিচার থেকেও কিন্তু আমরা দুইটা জিনিস পাইলাম, গঠনমূলক থেকে দুইটা পাইছি, ধ্বংসাত্মক থেকে দুইটা পাইছি। এখন ধ্বংসাত্মক থেকে যে দুইটা পাইছি ওই দুইটা আমরা এক জায়গায় লিখে দিই। এই যে তাইলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার থেকে এটা পাইলাম, যখন পথ পার্থক্য 2n + 1 λ/2, অর্থাৎ λ/2 এর বিজোড় গুণিতক হবে, তখন আমরা পাবো ধ্বংসাত্মক ব্যতিচার। আর পথ পার্থক্য, সরি, দশা পার্থক্যের ক্ষেত্রে কি তোমার হচ্ছে পায়ের যদি বিজোড় গুণিতক হয় দশা পার্থক্য, তাইলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, অথবা λ/2 এর যদি বিজোড় গুণিতক হয় পথ পার্থক্য, তখন তোমার ধ্বংসাত্মক ব্যতিচার আর সৃষ্টি হবে। তাই এই বক্সগুলো কিন্তু মনে রাখতে হবে। তাইলে আমরা এই রিলেটেড 2-3টা ম্যাথ প্রবলেম করি, দুইটা এমসিকিউ আকারে। দেখো ভাই এখানে কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে নিচের কোন শর্তের জন্য গঠনমূলক ব্যতিচার হবে। এখানে তোমার গঠনমূলক ব্যতিচারের শর্ত দেওয়া আছে যে ডেল ইকুয়াল টু 2n পাই, মানে পায়ের জোড় গুণিতক, আর পথ পার্থক্যের ক্ষেত্রে আবার তোমার কি হবে? λ/2 এর জোড় গুণিতক। তাইলে দেখো দশা পার্থক্য 4π, এটা কি হচ্ছে পায়ের জোড় গুণিতক হয়েছে? 4 জোড় গুণিতক, হ্যাঁ, তার মানে এটা সঠিক আছে। এটা আমরা একটু লাইন মোটা করে নিই, হ্যাঁ এটা সঠিক অ্যান্সার। তারপর 2 নম্বরটা দেখো, দশা পার্থক্য 5π, এটা কি জোড় গুণিতক? 5 কি জোড়? জোড় না, তাইলে এটা ক্রস। তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে? 4.5π, এটা কি জোড়? জোড় না, তার মানে এটাও বাদ। পথ পার্থক্য 4π, দেখো পথ পার্থক্য কোনটা? এই যে এক্স, 4π, 4π এটা কি জোড়? এই যে n ল্যামডা, 4λ, ঠিক আছে, তার মানে এটা সঠিক। তারপরটা কি? 5λ, এটা কি সঠিক? পথ পার্থক্য, আগে এটা একটু ভুল বলছি ভাইয়া, পথ পার্থক্য হচ্ছে n ল্যামডা, n পূর্ণ সংখ্যা আছে, ল্যামডা আছে, তার মানে সঠিক অ্যান্সার। পথ পার্থক্য 5λ, এইটাও দেখো n ল্যামডা, তার মানে সঠিক আছে। কিন্তু 4.5λ এটা কি হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে, তার মানে এটা হবে না, তার মানে এই তিনটা অ্যান্সার। এখন নিচের কোন শর্তের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার হবে? এখন ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি? ডেল
2n+1 মানে পায়ের বিজোড় গুণিতক হতে হবে, অথবা λ/2 এর বিজোড় গুণিতক হতে হবে পথ পার্থক্য। তাহলে দেখি কোনটা কোনটা মানে। তাইলে দেখো দশা পার্থক্য বিজোড় গুণিতক দশা পার্থক্য প্রথম তিনটার মধ্যে দেখো বিজোড় কিন্তু একটাতেই আছে, তার মানে এইটা হবে রাইট অ্যান্সার দশা পার্থক্যের জন্য। তারপর পথ পার্থক্যের জন্য দেখো λ/2 এর বিজোড় গুণিতক, যে কোনো বিজোড় সংখ্যা, দেখো এখানে বিজোড় সংখ্যা 4.5 4 5 এগুলো আছে। দেখো 4 কিন্তু এটা জোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ দিলে জোড় সংখ্যায় আসবে, কিন্তু এখানে তো আমার লাগবে বিজোড় সংখ্যা, বিজোড় গুণিতক থাকতে হবে। তাইলে এখন দেখো 5কে করে দেখি, 5কে যদি এই যে λ/2 থাকে তাহলে 2.5 আসবে। তারপরে পথ পার্থক্য হচ্ছে 4.5 ল্যামডা। তার মানে এইখানে যদি একটা বিজোড় সংখ্যা থাকতো, বিজোড় সংখ্যা ধরো 7, এই 7কে এই যে ল্যামডার 2 দিয়ে ভাগ গেলে 3.5 এরকম আসে না? তার মানে বোঝা যাচ্ছে যে এটা তাইলে 4 8 তাইলে 9, 9/2 করলে কিন্তু এইটাই আসে। তার মানে আমার এইটা হবে রাইট অ্যান্সার, তার মানে এই দুইটা হবে আমার রাইট অ্যান্সার। বুঝছো কিভাবে করছে এটা? দেখো এইটা মানে কি, এইটা হচ্ছে বিজোড়, 1 3 5 7 9। এখন ধরো আমি 9 নিচ্ছি, 9 না 7 নিচ্ছি, 5 নিচ্ছি। দেখো 5 নিলে আর এই যে λ/2 এই 2টা তো নিচে এসে ভাগ হয়ে যাবে না, বিজোড়কে 2 দিয়ে ভাগ দিলে 0.5 লাস্টে অবশিষ্ট থাকে, দেখো 0.5 লাস্টে অবশিষ্ট থাকে। তাহলে এই তিনটার মধ্যে 0.5 লাস্টে অবশিষ্ট কোনটাতে আছে? এই যে লাস্টেরটাতে 4.5। এর জন্য হচ্ছে আমরা এটা সিলেক্ট করছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো, কমেন্টে জানাতে পারো তোমাদের আর কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে।